ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের রড এবং সিমেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে গত 2 বছর ধরে দেশে নির্মাণ খাতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের অর্থনীতিতেও এক ধরনের মন্দাভাব দেখা দিয়েছে, তার প্রভাব নির্মাণ সেক্টরে পড়ছে। এবং আমাদের যে রড এবং সিমেন্ট সেক্টর বা স্টিল বা সিমেন্ট সেক্টরে কিন্তু ওভার ক্যাপাসিটি দীর্ঘদিন ধরে ছিল। গত সরকারের সময় অনেক মেগা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে দেশে, তো সেখানে সাপ্লাই দেওয়ার জন্য ব্যবসায়ীরা বিনিয়োগ করছিলেন, কিন্তু এখন এই স্থবিরতার কারণে তাদের বড় অংশের অবস্থায় খুব খারাপ। তো এই বিষয়ে টিভিএসে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে নিউজটা, যে রড এবং সিমেন্ট সেক্টর আসলে এই সময়ে কিভাবে চলছে, কিভাবে তারা টিকে আছে, ধন্যবাদ কাশেম। এটা আসলেই ঠিকই বলেছেন আপনি যে আমাদের যে বাজার মন্দা, চাহিদা কম, তার মধ্যে আমাদের স্টিল সিমেন্ট দুইটা সেক্টরেই অনেক বেশি ওভার ক্যাপাসিটি, এবং তারা এখন চলছে 35-40% ক্যাপাসিটিতে। তো অনেকে এই সেক্টরের লোক বলে থাকে যে তাদের যদি প্রফিটে কিছু করতে হয় বা ব্রেক ইভেনের কাছাকাছি হচ্ছে 50% ক্যাপাসিটি, সো তার মানে অনেকেই এটা লস করছে। তো আমার রিপোর্টের মধ্যে একটা ফোকাস ছিল যে এর মধ্যেও কিছু কিছু মিল, বোথ স্টিল অ্যান্ড সিমেন্টে, তারা আসলে তাদের বিভিন্ন কৌশলের কারণে তারা বাজারটা ধরে রেখেছে, এবং সেটা কিভাবে রেখেছে। তো সেটা যদি আপনারা কিছু বলি যে কিভাবে আসলে এই মিলগুলো এবং এরা কারা। তো এরা যদি বেসিক্যালি ধরেন যে সিমেন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে সিমেন্টে যারা ধরেন যে বড় মিল, তো সেখানে আপনি জানেন যে আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট আছে, আপনি ধরেন যে মেঘনা, বসুন্ধরা, হ্যাঁ, তো এদের হচ্ছে যে অনেক বড় কোম্পানি এরা। তো এরা কিভাবে আসলে এখানে টিকে আছে দেখেন, এদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি যদি বলেন যে সমুদ্র থেকে স্থলে, সমুদ্রে এদের হচ্ছে যে মাদার ভেসেল আছে নিজেদের, তো অনেক সময়, এবং তারা যেহেতু বড় প্লেয়ার, তারা বাল্কে ইম্পোর্ট করে। তো বাল্কে ইম্পোর্ট করে, কেউ ধরেন যে ক্লিংকার 50,000 টন আনবে, নিজের শিপ তো হলে ভালো, নিজের শিপ যদি নাও হয়, সবসময় যে নিজের শিপ পাবে সেটাও না, কিন্তু নিজের শিপে সে অনেক সময় আনে, কিন্তু নিজের শিপ না পেলেও সে যদি অন্য শিপ আনে, সে যদি বাল্কে আনছে, তো তার কিন্তু ফ্রেট কস্টটা কম পড়ে। তো ছোটরা যদি আনে, ছোটরা মনে করেন যে এই যে, তো সে 10,000 টন আনলো, বড় একজন আনলো 50,000 টন, তো ওর ফ্রেট কস্ট পার টনে চলে যাবে ছোটোর $14 পার টন, আর ওই বড় যে বাল্কে আনতেছে তার আসলে $12 পার টনে যাবে। এই যে $2 যদি পার টনে ধরেন যে এই অ্যাডভান্টেজটা, তো ও তো প্রাইসে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, যখন ও বিক্রি করবে তখন এটা সে অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং নিজের শিপে যদি আনতে পারে সেটা আরও বেশি অ্যাডভান্টেজ পায় তারা। তো এই ধরনের ধরেন যে যাদের আসলে মাদার ভেসেল নাই আর যাদের আছে এই অ্যাডভান্টেজটা, আবার কারো ধরেন যে এই যে নামগুলো বললাম যে এদের অনেক ফিডার ভেসেল আছে। আপনি জানেন যে এগুলো তো চিটং পোর্টে মাদার ভেসেল থেকে ডিপ সিতে এটা আনলোড হবে, তারপরে লাইটারে যে করে, তো এদের যদি নিজস্ব লাইটারেজ থাকে, সো সে কিন্তু সরাসরি একদম তার ফ্যাক্টরিতে গিয়ে এই র মেটেরিয়ালসটা সে আনলোড করতে পারে, এবং তার এখানেও একটা কিন্তু সে খরচের দিক দিয়ে বলেন অন্যান্য কোম্পানি থেকে সে কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় থাকে। এর বাইরেও যেটা আছে, যারা আসলে বড় এবং যারা রিলেটিভলি পরে এই সিমেন্ট সেক্টরে বিনিয়োগ করেছে, তাদের আসলে ধরেন যে একদমই মোস্ট মডার্ন যে টেকনোলজি, তো সেটা তারা ইউজ করছে। আপনি ভিআরএম মিল বলে, এটা ভার্টিক্যাল রোলার মিল বেসিক্যালি। তো এখানে যদিও বিনিয়োগ বেশি, নন ভার্টিক্যাল মিল, সেটা থেকে এটার বিনিয়োগ এই সেক্টরের লোকজনের মতো যে 4-5 গুণ বেশি। তো এটা ধরেন যে ছোটরা সেটা পারে না, যদি সাডেনলি 1,000 কোটি টাকা তার এডিশনাল বিনিয়োগ দরকার হয়, এটা পারে না। বাট ধরেন যে মেঘনা বা আবুল খায়ের, এদের অনেক কোম্পানি, টার্নওভার অনেক, সো তারা এটারও কস্ট, আপনি ভিআরএম মিলে এটার ভলিউম বেশি, এবং এনার্জি ব্যবহার থেকে, আপনি ইলেকট্রিসিটি বা গ্যাস, এই এনার্জির থেকেও তারা একটা সেভ করে, যেটা ধরেন যে পার ব্যাগে এই যে ভিআরএম মেশিন যাদের, তারা আসলে পার ব্যাগে ধরেন যে এখানে 10-15 টাকা কম খরচ পড়ে,
যা এবং নন ভিআরএম যাদের। তো যে কারণে ধরেন যে এই মিলগুলো এভাবেই স্টিলের ক্ষেত্রে যদি বলি যে আপনি এরা কিন্তু এইভাবে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। কাশেম, জি, এখন আপনার কাছ থেকে তো সিমেন্ট সেক্টর সম্পর্কে জানলাম, একটু স্টিল মিলের অবস্থাগুলো যদি একটু বলেন। আচ্ছা, স্টিল মিলের ক্ষেত্রে যদি আপনি ধরেন যে সিমেন্টের মতো আসলে সিমেন্টে আমাদের যদি বলি যে আমাদের যে ইনস্টল সক্ষমতা, মানে আমাদের মিলগুলোর যে সক্ষমতা, সেটা ধরেন যে 10 কোটি টন। আমাদের এই যে গত বছর এটার সর্বোচ্চ এটা 4 কোটি টন, মানে স্টেট 40% ব্যবহৃত হয়েছে। স্টিলের ক্ষেত্রেও যদি বলেন যে স্টিলে হচ্ছে যে 90 লাখ টন প্রোডাকশন ক্যাপাসিটি, তো সেটা আসলে আপনি ধরেন যে দেখা যাচ্ছে 40 লাখ টনের মতো এটার চাহিদা বর্তমানে আছে, এবং এরা অনেকেই 35 থেকে 40% সক্ষমতায় তারা এখন টিকে আছে। তো এখানেও বড় মিলার যারা এই সেক্টরে যারা আছে, ধরেন যে এগেইন আবুল খায়ের আছে, কেএসসি স্টিল, বিএসআরএম যদিও মার্কেট লিডার, তারপরে আবুল খায়ের, তারপরে কেএসআরএম আছে। আপনি ধরেন যে এই আবুল খায়ের ওশেন গোয়িং শিপ, তো বিএসআরএম এর ওশেন গোয়িং নাই, বাট মনে করেন যে আরএসআরএম এর আছে সব থেকে বেশি শিপ ওদের। হ্যাঁ, তো এখানেও ধরেন যে ওরা সেম, এগুলো তো সব থেকে ধরেন যে বিষয়টা যে সব র মেটেরিয়ালই ইম্পোর্ট করতে হয়, আমাদের সিমেন্টেও স্টিলেও বাংলাদেশে এগুলোর কোনো কিছু নাই। তো এরা ধরেন যে এদের ক্যাপাসিটি বেশি, বড় মিল, টাকা বেশি, তো এরাও হচ্ছে যে বাল্কে র মেটেরিয়াল ইম্পোর্ট করে, এবং যাদের নিজস্ব শিপ আছে তারা এখানেও একটা অ্যাডভান্টেজ পায়। তো যে কারণে হচ্ছে যে এই যে বড় মিলগুলো, তারা ধরেন যে এই যে কস্ট অ্যাডভান্টেজের কারণে, তো এখানেও তারা ধরেন যে ছোট যারা মিলার, যাদের প্রোডাকশন কস্ট বেশি, তো তাদের থেকে কিন্তু এখানে সে একটা অ্যাডভান্টেজ আরও সেটা পাচ্ছে। এবং আপনি আরেকটা বিষয় যে আমার রিপোর্টের মধ্যে ছিল, আপনি 3টা বড় স্টিল মিল ইন দ্য পাইপলাইন, এর মধ্যে 2টা এই বছরের মধ্যে তাদের আসার টার্গেট। একটা হচ্ছে মেঘনা গ্রুপের ফ্রেশ মেঘনা, তাদের হচ্ছে যে মেঘনা রিরোলিং মিল, যেটা প্রায় 5,000 কোটি টাকার বিনিয়োগ, আইএফসি ওয়ার্ল্ড ব্যাংকের সেখানে $100 বিলিয়ন দিয়েছে। তো এদের ক্যাপাসিটি কিন্তু আসলে আপনার হচ্ছে 15 লাখ টন, 1.5 মিলিয়ন টন, যেটা দেখেন আমাদের মানে 20% এখন টোটাল যে বাংলাদেশে চাহিদার থেকেও মানে এখন তো চাহিদা কমে গেছে, বাট আপনি যদি ইনস্টল ক্যাপাসিটি ধরেন যে 90 লাখ টন, এর মধ্যে এরা 15 লাখ টন, তার মানে আপনি 16-17% কিন্তু এদেরই হয়। তো এরা ধরেন যে এখানে এই যে নতুন প্রযুক্তি, তারপরে ধরেন যে এদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, ভলিউম অনেক বেশি বের হবে। তো এরা এবং একইভাবে বসুন্ধরাও একটা আপনার মিরেশ্বরায় একটা মিল করছে, সেটাও এই বছর আসবে। তাদের ক্যাপাসিটি হচ্ছে 12 লাখ টন, এবং এটা হচ্ছে মেশিন এমন যে র ম্যাটেরিয়ালস দিবে, এটা আসলে ফিনিশড প্রোডাক্ট হয়ে বের হবে, রড হয়ে বের হবে। তো ওরা বলছে, বসুন্ধরার, আমি এই প্রজেক্টের যে হেড তার সঙ্গে কথা বলেছি, যে তাদের আপনার টনে 5,000 টাকা কম পড়বে তাদের যে মেশিন, যেটা অন্যান্য এক্সিস্টিং আছে তাদের। আমি জিজ্ঞাসা করছিলাম যে এখনই তো ওভার ক্যাপাসিটি, চাহিদা নাই এই 2টা মেঘনা এবং বসুন্ধরাকে। তো তারা বলছে যে তাদের হচ্ছে যে যে এখন চাহিদা নাই, বাট সামনে হয়তো চাহিদা বাড়বে, এবং তারা হচ্ছে যে এইভাবে ইউজ করছে যে তাদের কৌশলটা এমন, জেনে শুনেই তারা করছে, এবং তারা ফিউচারে তারা ভাবছে যে তারাই টিকে থাকবে, এই কস্ট অ্যাডভান্টেজ এগুলোর কারণে তারা এই সেক্টরে টিকে থাকবে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, যে আপনার বক্তব্যের মধ্যে আছে যে যারা শেষের দিকে বিনিয়োগ করছে তাদের মেশিনগুলি হচ্ছে অত্যাধুনিক, সেটা 2 সেক্টরেই। তো ফলে এদের প্রোডাক্ট কোয়ালিটিও তো ভালো আমাদের পুরনো ফ্যাক্টরির কারণে। তো কাস্টমার এদের কাছ থেকে যদি একদিকে দাম কম পায়, আবার কোয়ালিটি প্রোডাক্ট পায়, তাহলে স্বাভাবিকভাবে এদেরটা কিনবে। তো একদিকে হচ্ছে আপনার মার্কেটে ডিমান্ড কম, আরেকদিকে হচ্ছে যে বড়দের যে হলো নানান অ্যাডভান্টেজ। এই অবস্থায় তাহলে আমাদের ছোট ফ্যাক্টরিগুলোর আসলে অবস্থা। কাশেম, হ্যাঁ, গুড কোশ্চেন। আপনার ধরেন এটা শুধু স্টিল সিমেন্টে না, আপনি দেখবেন যে এখন বড়রা বড় হচ্ছে, ছোটরা আসলে হারিয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে বেসিক্যালি এই যে কস্ট অ্যাডভান্টেজে তারা টিকতে পারছে না। শুধু এই না, আপনি ধরেন যে ব্যাংক লোনও বড়রা সহজে পায়, সুদের হারও তাদের জন্য কম হয়। ছোটরা কিন্তু ব্যাংক লোন পেতেও তাদের সমস্যা হয়, এবং সময় মতো পায় না, সে র ম্যাটেরিয়ালস আমদানি করতে পারে না টাইমলি। তো আপনার এখানে ছোটদের এখন ধরেন যে যেটা হবে, এটার বলে আসলে কনসলিডেশন।
আইদার এই যে বড়রা ছোটদের কিনে নিবে, আর হয়তো কোনো কোনো ছোটরা আপনার হারিয়ে যেতে পারে, যে আস্তে আস্তে তার প্রোডাকশনই বন্ধ হয়ে যাচ্ছে, তার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। স্টিল মিল আছে আপনি অ্যারাউন্ড 400 ছোট বড় মিলিয়ে। তো এত তো আপনি ধরেন যে এই যে নতুন যে দুইটা আসতেছে, আরেকটা হচ্ছে ইউনিটেক্সের, সেটা অবশ্য এস আলমের রিলেটিভ, তার মেয়ের জামাই। তো ওই প্রজেক্টটাও আপনার কত 12 লাখ 13 লাখ টন ক্যাপাসিটির, এবং সেটাও অনেকটা কাজে গিয়েছে, কিন্তু সেটা এই বছরে আসতে পারবে কিনা বিকজ পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। তো এখানে কিন্তু আপনি দেখেন যে এই মিল, 3টা মিলের ক্যাপাসিটি প্রায় 40 লাখ টন, যেটা বর্তমান চাহিদা। আর এক্সিস্টিং ধরেন যে বিএসআরএম সব থেকে বড়, 16-17 লাখ টনেরও বেশি। আবুল খায়ের আসছে। তো এই 5-6টা মিল ধরলেই তো আপনার ধরেন যে 80-90 লাখ টন টোটাল বাজারই থাকবে। এদের সাপ্লাই চেইন স্ট্রং। আপনি মাদার ভেসেল, ফিডার ভেসেল, তারপরে ধরেন যে এদের হাজার হাজার নিজেদের ট্রাক আছে। তারা এই মাল তারা মনে করেন যে ডিলারদের কাছে, ডিস্ট্রিবিউটরদের কাছে নিজের ট্রাকে করে পৌঁছে দিতে পারে। তো সব জায়গাতেই কিন্তু ওর কস্ট অ্যাডভান্টেজ, ওর সাপ্লাই চেইনে টোটাল যে ওর শক্তি, তো তাতে হচ্ছে যে এদের সাথে তো ছোটরা পারবে না, মিডিয়াম সাইজরাও পারবে না। মানে ছোটরা তো আইদার হারিয়ে যাবে, নাইলে এই যে বড় মিলগুলো আসলে এগুলো কিনে নেবে যদি তারা কিনে নিতে চায়। হ্যাঁ, তো এটা বোথ স্টিল এবং সিমেন্টে কিন্তু আসলে এই জিনিসটা সামনে ঘটবে, এটা কনসলিডেশন হবে, এবং সেটা যদি না হয় আসলে ওই ছোট মিলাররা সব মার্কেট থেকে আউট হয়ে যাবে। আমরা একদম শেষ সময়ে আসছি, আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাবো যে গত সরকারের সময় অনেক মেগা প্রকল্প নেওয়া হয়েছে এবং ওই সময় দেশে স্টিল এবং সিমেন্টের চাহিদা অনেক বেড়েছে, এবং সরকার হচ্ছে কিন্তু ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করছে এই সেক্টরে বিনিয়োগ করার জন্য। আমরা দেখছি যে গত 1.5-2 বছর ধরে এই সেক্টরে মানে সরকার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে সরে আসছে। আমাদের এটিপির সাইজ ইতিহাসে প্রথম, যে আগের বছর সে ছোটো হয়েছে এবং এবার সংশোধিত বাজেটেও এটা আরও অনেক ছোটো হয়ে গেছে। তো এটা আসলে সরকার কি হচ্ছে বিনিয়োগকারীদের একটা রাস্তায় নামিয়ে সরকারের সরে যাওয়া, এরকম কি হয়ে গেল? বা এরা তো প্রত্যেকে ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করেছে, তো এরা তাহলে আসলে এই সেক্টরে যারা বিনিয়োগ করেছে সরকারের দেখানো পথে হাঁটতে যায়, তো তারা এখন আমি ধরেন যে এই সেক্টরের লোকজনদের সাথে এই প্রশ্নটা আমি করেছি, যে চাহিদা তো আসলে এত না, তো আপনারা এত বিনিয়োগ কেন করলেন? এখানে ব্যাংক ফাইন্যান্স আছে, আপনার নিজের ইকুইটি আছে, তো কেন করলেন? তাদের কথা হচ্ছে যে তারা ফিউচারকে সামনে রেখে করেছে। তো ফিউচারটা কি? তারা বলছে যে এই যে আগের সরকারের সময় যে এত মেগা প্রজেক্ট, সব তো শেষ হয়নি। আপনি মেট্রো, পদ্মা, আর একটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পার্শিয়ালি এলিভেটেডের আরও অনেক কাজ বাকি আছে। মেট্রোর অনেক কাজ বাকি। হ্যাঁ, মেট্রোতে একটা লাইন হয়েছে, আরও 5টা লাইন আছে। তো তারা তো ফিউচারটা দেখেছে। ব্যবসায়ীরা কিন্তু ভবিষ্যৎ দেখতে পারে। তারা যে বিনিয়োগটা করে, এটা যে আজকে বিনিয়োগ করে কালকেই তার রিটার্ন হবে, প্রফিট আসবে, তা তো না। এটার একটা সময় আছে, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, তারা সামনে এটা দেখে করে। আপনি ধরেন যে আরেকজন একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে, হুইচ ইজ ট্রু। ধরেন যে পদ্মা ব্রিজ, এটা শুধু ব্রিজ বা রাস্তা না, তারা যেটা বলে যে ধরেন যে ওই সাইডে আগে তারা যেতে পারে নাই। তো এই যে 21টা ডিস্ট্রিক্ট পদ্মার ওই পারে, তো ওখানে আপনি দেখবেন যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, ফার্মিং ছাড়া নন ফার্ম অ্যাক্টিভিটিস নাই। তো তারা যেটা, যে এই ব্রিজের কারণে ওইখানে প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে। খুলনা, মংলা, বরিশাল, হ্যাঁ, আপনি জানেন যে পায়রাতেও একটা পোর্ট করেছে সরকার। তো এগুলোতে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান ছিল, এবং সরকার ইকোনমিক জোন করতেছিল যেখানে অনেক এক্স্যাক্টলি 100 ইকোনমিক জোন। তো এই সব জিনিস ব্যবসায়ীরা টার্গেট করে তারা কিন্তু এখানে বিনিয়োগ করেছে। স্টিল সিমেন্ট দুইটা মিলে 1 লক্ষ কোটি টাকার মতো বিনিয়োগ, দুইটা সেক্টরেই অলমোস্ট 50,000 crore, 50,000 crore। হ্যাঁ, এবং এটা যদি আপনি ধরেন যে 70% ব্যাংক ফাইন্যান্স, তো তাহলে 70,000 কোটি টাকাই কিন্তু ব্যাংকের লোন। এবং যদি এরা ফেল করে, সিক হয়, তাহলে কিন্তু ব্যাংকেও তারা ডিফল্ট হয়ে যাবে, আলটিমেটলি তার ব্যবসাও বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকেরও প্রবলেম হবে। তো এই যে তারা ধরেন যে 21টা ডিস্ট্রিক্ট, ওই দিকে যে অ্যাক্টিভিটিসটা তারা আশা করেছিল, তো অনেকে এখন বলে যে এটা হয়তো সামনে না হলে, হ্যাঁ, তো সেখানেও কিন্তু তাদের আসলে যে সক্ষমতা যেটা প্রোডাকশনের, সেটা কিন্তু আসলে
পুরোটা তারা ইউটিলাইজ করতে পারবে না। এবং ইকোনমিক জোন তো অলরেডি ইন্টারিম সরকার অনেকগুলো বাদ দিয়ে দিয়েছে, আপনি জানেন যে তারা সিলেক্টেড কিছু নিয়ে তারা আগাবে। তো যে কারণে এবং অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টও বাতিল হয়েছে। আপনি জানেন যে সম্প্রতি এই যে এই সরকার আপনার 29টা প্রজেক্ট বাতিল করেছে, যেগুলোতে 6,500 কোটি টাকার মতো বিনিয়োগ করার পরেও অলরেডি খরচ হয়ে এগুলো গেছে। অলরেডি খরচ করার পরেও এগুলোকে অ্যাবান্ডন করা। সো তার মানে সব কিছু মিলে কিন্তু আসলে এই স্টিল সিমেন্টে বিনিয়োগকারীদের যে ফোরকাস্টটা ছিল, ব্যবসায়িক সম্ভাবনা ছিল, তো সেটা কিন্তু আসলে আনটিল আপনার আনলেস একটা নির্বাচিত সরকার আসার পরে সবাই আবার আশা করে যে নির্বাচিত সরকার আসলে এইসব সেক্টরে আপনার কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসে আবার আসলে একটা ভাইব পাবে এবং চাহিদারও একটা আপনার ঊর্ধ্বগতি দেখা যাবে এবং তাদের জন্য আসলে এই যে টিকে থাকার যে বিষয় সেটা আরও হবে। কিন্তু আসলে ছোটদের টিকে থাকা খুব ডিফিকাল্ট হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে সিমেন্ট এবং স্টিল সেক্টর নিয়ে বিস্তারিত জানলাম। তো আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।